ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Stella featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো স্থানীয় বস্ত্র এবং তৈরি পোশাক খাতের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নিয়ে। উদ্যোগ বলছে যে এই সিদ্ধান্ত এখনই পর্যন্ত সরকার কার্যকর করেনি, কিন্তু একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তোলা হয়েছে। প্রস্তাবটি হচ্ছে যে বর্তমানে আমাদের তৈরি পোশাক খাতের জন্য যে কাপড় তৈরি হয়, এই কাপড়ের সুতা আমদানির সুযোগ রয়েছে শূন্য শুল্কে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাব করেছে যে সুতা আমদানিতে যে শূন্য শুল্ক সুবিধা রয়েছে এটি স্থগিত করে এতে শুল্ক আরোপ করার জন্য, এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। যদিও জাতীয় রাজস্ব বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ শুনেই বস্ত্র খাত, যারা সুতা থেকে কাপড় তৈরি করে, অথবা তৈরি পোশাক খাত, যারা কাপড় থেকে পোশাক তৈরি করে, এই দুটো খাতের ব্যবসায়ীদের মধ্যে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা, অথবা দুটো খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়ে একেবারে বিভক্ত হয়ে পড়েছেন। কেন তারা বিভক্ত হয়ে পড়লেন, বা এই সিদ্ধান্তের ইতিবাচক দিকগুলো কী বা নেতিবাচক দিকগুলো কী, তাই নিয়ে টিভিএসে আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার এবং চিফ রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার কোন প্রেক্ষাপটে বা বাণিজ্য মন্ত্রণালয় কোন প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের সুপারিশ করেছে, বা এই শুল্ক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন অনুরোধ করলো সরকারের কাছে বা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। রিয়াদ হোসেন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সুতা আমদানিতে এখন যে শূন্য শুল্ক সুবিধা আমাদের আমদানিকারকরা পান, এটি স্থগিত করে শুল্ক আরোপ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বাণিজ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। এই যে প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হলো, কি প্রেক্ষাপটে বাণিজ্য মন্ত্রণালয় এই সুপারিশটি করেছে? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে আমাদের তৈরি পোশাক খাতের জন্য এই সিদ্ধান্তটি, অর্থাৎ সুতা আমদানির ক্ষেত্রে তারা যে শুল্কমুক্ত সুবিধা পেত সেটি তুলে দেওয়া, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে তৈরি পোশাক খাত কিন্তু শুধু সুতা আমদানিতে এই শুল্কমুক্ত সুবিধা পায় তা নয়। বাংলাদেশের রপ্তানিমুখী যে তৈরি পোশাক খাত, তারা কিন্তু সুতা থেকে শুরু করে তুলা অথবা ফ্যাব্রিক, ইভেন অন্যান্য যে অ্যাক্সেসরিজ লাগে, একটি পোশাক বানাতে যত ধরনের কাঁচামাল আমদানি করার প্রয়োজন সব কিছুতেই শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আবার স্থানীয় বাজারে বিক্রি করতে হলে কিন্তু শুল্কমুক্ত সুবিধা নেই, শর্ত হচ্ছে এটি রপ্তানি করতে হবে। এবং এই সুবিধাটা পেয়ে আসছে তারা গত 4 দশক ধরে। বন্ডেড ওয়্যারহাউস, এইটি আসলে বন্ডেড ওয়্যারহাউস বা বন্ড ফ্যাসিলিটিস বলেই পরিচিত। অর্থাৎ তিনি একটি নির্দিষ্ট গুদামের মধ্যে এনে এটি রাখবেন, সেখান থেকে তৈরি করে এক্সপোর্ট করবেন। সেজন্য আসলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষম করার জন্য মূলত এটি করা হয়েছে, কারণ আমাদের যেহেতু কাঁচামাল দেশে তখন হতো না। 4 দশক ধরেই কিন্তু এইভাবেই আমাদের রপ্তানি খাতে সুবিধাটা পেয়ে আসছিল, এবং এর ফলেই বাংলাদেশের আজকে যে তৈরি পোশাক খাত বিশ্বে দ্বিতীয় প্রধান রপ্তানি খাত হিসেবে উঠে এসেছে। এর পেছনে কিন্তু এই নীতি সিদ্ধান্তটি একটু বড় ভূমিকা রেখেছে। এখন প্রশ্ন হলো, সরকার তাহলে কেন এই সিদ্ধান্ত থেকে এই সুবিধা থেকে সরে আসতে চাচ্ছে? এটি আপনি খেয়াল করবেন, তৈরি পোশাকের সাথে সাথে কিন্তু আমাদের স্থানীয়ভাবে এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে টেক্সটাইল সেক্টরটা উঠে এসেছে। আমাদের লোকাল টেক্সটাইল মিলগুলো এখন ফ্যাব্রিক তৈরি করে, তারা তুলা এনে সুতা তৈরি করে। তো এবং এখানে কিন্তু দিনে দিনে গত কয়েক বছর ধরে $23 বিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে বলে আমাদের যারা টেক্সটাইল মিল মালিক আছেন তারা বলছেন। এখন যে বিষয়টি হচ্ছে, আপনি তাদের এই সুতার মূল ক্রেতা কিন্তু আবার আমাদের পোশাক শিল্প মালিকরা, এবং তাদের দাবি হচ্ছে যারা টেক্সটাইল মিল মালিক, যে সুতা অর্থাৎ কটন ইয়ার্ন, যেটা আর কি কটন ভিত্তিক যেই পোশাকটা তৈরি হয়, এটি শতভাগ তাদের এখন সক্ষমতা তৈরি হয়ে গেছে সাপ্লাই দেওয়ার মতো। এবং ওভেন পোশাক যেটা ধরেন কটনের সঙ্গে আরও ব্লেন্ডেড, অর্থাৎ ম্যানমেড ফাইবার যুক্ত হয়, অথবা সেক্ষেত্রে তারা প্রায় 50% অথবা কোনো ক্ষেত্রে 50%-এর বেশিও তাদের সক্ষমতা অর্জন হয়েছে। এখন গত 2-3 বছর ধরে আমাদের স্থানীয় যে টেক্সটাইল মিলগুলো, তাদের সুতা তেমন বিক্রি হচ্ছে না, বরং তার চেয়ে আমদানি বেশি হচ্ছে। এখন আমদানি কেন বেশি হচ্ছে? কারণ স্থানীয় যে টেক্সটাইল মিল মালিক, তারা যেই দামে সুতা দেন তার চেয়ে কম দামে আনার সুযোগ আছে।
আমাদের সুতা যেটা মানে ফেব্রিক তো আমাদের চীন থেকে মূলত বেশি আসে, কিন্তু আমাদের সুতা যেটা সেটা বেশিরভাগই আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, এখন তো যেটা হচ্ছে ধরুন তাদের ক্যাপাসিটি আছে, তিনি সুতা উৎপাদন করছেন কিন্তু তার সুতা বিক্রি হচ্ছে না, কারণ প্রতি কেজিতে 30-40 সেন্ট করে তারা কম দাম পাচ্ছে আমাদের যারা পোশাক শিল্প মালিকরা আমদানি করেন। তো এর ফলে যেটি হচ্ছে দিনে দিনে তাদের স্টক পাইল হয়ে যাচ্ছে হিউজ, তার গোডাউনেও কারো কারো জায়গা নেই। শত শত কোটি টাকা বিনিয়োগ করে উনি একটা ইন্ডাস্ট্রি করলেন, এখন ওনার এটি বিক্রি করতে পারছেন, এটা কিন্তু স্থানীয় এইখানে কি কোনো ব্যাখ্যা আছে রিয়াদ ভাই যে বাংলাদেশে যে সমস্ত কারখানায় সুতা উৎপাদন হচ্ছে তাদের সুতার প্রতি কেজিতে দাম 30 থেকে 40 সেন্ট বেশি, আর যেটি ভারতে উৎপাদন হচ্ছে সেখানে 30 থেকে 40 সেন্ট কম? ভারত থেকে আমদানি করতে গিয়ে শুল্ক না দিতে হোক, পরিবহন খরচ তো বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো কারখানার তুলনায় একটু বেশি তো হয়। তাহলে ভারতীয় কোম্পানিগুলো কিভাবে তারা প্রতি কেজিতে 30 থেকে 40 সেন্ট কম দামে বাংলাদেশের এই রপ্তানিকারকদের কাছে বিক্রি? গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এনেছেন। আপনি খেয়াল করবেন, এই যে প্রথম কথা হচ্ছে আমাদের এই যে 30 থেকে 40 সেন্ট কম দামে তারা যে পাচ্ছেন, এটি কিন্তু চট্টগ্রাম বন্দরে আনা পর্যন্ত ওই দাম। অর্থাৎ এই বিষয়টা এমন না যে ভারত থেকে উনি ওখানে কিনছেন, আসলে চট্টগ্রাম বন্দরে আনা পর্যন্ত এখান থেকে হয়তো আরও কিছু পরিবহন ব্যয় তার যুক্ত হয়, সেটি খুব বেশি নয়। আচ্ছা, এখন ভারত কেন তাহলে কম দামে পাচ্ছে, আমাদের স্পিনিং মিলগুলো কেন পাচ্ছে না? এখানে একটা বড় বিষয় হচ্ছে আমাদের সহজভাবে যদি বলি, তারা প্রতিযোগিতার সক্ষমতায় আসলে পিছিয়ে আছে। ভারতের নিজস্ব কাঁচামাল আছে তুলা, আমাদের সেটি নেই, আমরা তুলা আমদানি করে বানাতে হয়, ফলে এখানে তাদের কিছুটা খরচ বাড়ে। তবে মূল কারণ কিন্তু আসলে এটি নয়। মূল কারণ হচ্ছে একটা সময় কিন্তু ভারত এবং বাংলাদেশের তুলার মানে সুতার দামের পার্থক্য তো বেশি ছিল না, অল্প ছিল। প্লাস বাংলাদেশের যারা পোশাক বানাতেন লোকাল মিল থেকে কিনতেন, তারা কিনলে কিছু সুবিধা পেতেন। 4% মতো ক্যাশ ইনসেন্টিভ ছিল, সেই ইনসেন্টিভটা কিন্তু এখন কমে 1%, 1.5%-এ চলে এসেছে। তো এটি একটি বিষয়। একদিকে বাংলাদেশ সরকার যে পলিসির সুবিধাগুলো ছিল সেটি ধীরে ধীরে টাইট করে ফেলছে, কমিয়ে ফেলছে। যেমন আপনার গ্যাস বিদ্যুতের প্রাইস অনেক বেড়ে গেছে, 11 টাকা যেটি ছিল সেটি 30 টাকা হয়ে গেছে গ্যাসের প্রাইস। তারপরে আপনার শ্রমিকের মজুরি বেড়েছে, আর অন্যান্য জায়গায় এখানে যে তার একদিকে খরচ বেড়েছে। অন্যদিকে ইন্ডিয়া কি করছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিচ্ছে, সরাসরি ক্যাশ ইনসেন্টিভ না, কিন্তু অন্য অন্য ঘুরিয়ে পেঁচিয়ে তারা নানান ধরনের সুবিধা দেওয়ার কারণে রপ্তানিকারকদেরকে, যারা সুতা রপ্তানি করবে, ফলে তারা প্রায় প্রতি কেজি ইয়ার্নে হিসাব করলে 25 থেকে 30 সেন্টের মতো এক্সট্রা একটা সুবিধা তারা পাচ্ছে সরকারের কাছে। মানে যেহেতু তারা ওই সুবিধাটা যতটা কম দামে বিক্রি করছে ঠিক ওই পরিমাণ সুবিধাটা তারা তাদের সরকারের কাছ থেকে পাচ্ছে, ফলে ওই পরিমাণটা সে কম দামে বেচতে পারতেছে। এখন আরেকটা বিষয় আছে, বাংলাদেশের যে যারা টেক্সটাইল মিল মালিক তাদের বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়ান স্পিনিং মিল মালিকরা যেই দামে লোকাল বাজারে বিক্রি করছে তার চেয়ে 25-30 সেন্ট কম দামে বাংলাদেশে বিক্রি করছে, তারা এটাকে ডাম্পিং বলতে চাচ্ছেন। তো ফলে যে এই তাদের বক্তব্যটা হচ্ছে যে একটা পর্যায়ে ইন্ডিয়ান মিলগুলো যখন এরকম আমাদের টেক্সটাইল মিলগুলো যখন মারা যাবে, মানে এটা তো তারা টিকতে পারবে না, 6 মাস 1 বছর 2 বছর পরে আসলে আপনি তো স্টোরির মধ্যে উল্লেখ করেছেন যে প্রায় 100 কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা পার্টলি অথবা ফুললি তারা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়েছে বলে বিটিএম এর দাবি, মানে টেক্সটাইল মিল মালিকদের যে সংগঠন। এখন যদি টেক্সটাইল মিলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, তার কিন্তু হিউজ ব্যাংক লোন আছে আর অন্যান্য কিছু, ফলে একটা সময় তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের লোকাল যে সাপ্লাই চেইনটা তৈরি হয়েছে এটি যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ইন্ডিয়া আর কম দামে দেবে না, তখন ইন্ডিয়া আবার দাম বাড়িয়ে দেবে, আলটিমেটলি আমাদের টেক্সটাইলও ক্ষতিগ্রস্ত হবে, পোশাক শিল্প তখন ক্ষতিগ্রস্ত হবে। রিয়াদ ভাই, আমি আপনার কাছ থেকে সংক্ষেপে আরও দুটো বিষয় জানবো, আমাদের সময়ও খুব বেশি নেই। একটি হচ্ছে এই যে আমদানি শুল্ক নতুন করে আরোপ করা, এই সিদ্ধান্ত ছাড়া বিকল্প আর কোনো উপায় কি ছিল আমাদের এই দেশীয় বস্ত্র কারখানাগুলোকে সুবিধা দেওয়ার, যে তারা যাতে স্থানীয় বাজারে তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে পারে? এরকম কোনো প্রস্তাব কি বস্ত্র কারখানা মালিকদের পক্ষ থেকে আছে, বিকল্প অন্য কিছু? এখানে যেই বিষয়টা আমরা বলছিলাম, এখানে যে এই যে শুল্ক আরোপ করছে, এখানে শুল্ক যদি দিয়ে তাকে আমদানি করতে হয় প্রায় 37-38% বাড়তি শুল্ক দিতে হবে। তার অর্থ হচ্ছে উনি আমদানিতে নিরুৎসাহিত হবেন, তার মানে কি উনি লোকাল সোর্স থেকে আসলে কিনবেন, যেটা সরকারের মূল উদ্দেশ্য। এবং গত অর্থ বছরে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 26,000 কোটি টাকার সুতা আমদানি করেছে, যার প্রায় 90%ই বলা হয় কম বেশি হতে পারে ইন্ডিয়া থেকে আমদানি করা, তার মানে হিউজ পরিমাণ। এখন যদি আপনার প্রশ্ন হলো যে যদি আমার সরকার অন্য কোনো বিকল্প সরকারের হাতে ছিল কিনা, হ্যাঁ,
সরকার যেটা করতে পারে আপনার ক্যাশ ইনসেন্টিভটা আবার ইন্ট্রোডিউস করতে পারে, কিন্তু ক্যাশ ইনসেন্টিভ ইন্ট্রোডিউস করতে গেলে সেটি আসলে কার্যকর হবে না, কারণ আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতে যাচ্ছি চলতি বছরের নভেম্বরে, 2026 নভেম্বরে। ফলে ক্যাশ ইনসেন্টিভ আর দেওয়া যাবে না। বিকল্প কিছু সুবিধা দিতে পারে, গ্যাস বিদ্যুতের দাম কমিয়ে দিতে পারে, অথবা তার মজুরির ক্ষেত্রে সরকার কিছু সাপোর্ট দিতে পারে, ক্যাপিটালের ক্ষেত্রে কোনো ধরনের সাপোর্ট দিতে পারে, যেই সাপোর্টগুলো ইন্ডিয়া দিচ্ছে। এই ধরনের বিকল্প সাপোর্ট বাংলাদেশও দিতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার অবশ্য এইরকম নানান বিকল্প চিন্তাভাবনা করে হয়তো এই পথে হেঁটেছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আজকেই দেখলাম যে যারা এতদিন ধরে এই শূন্য শুল্ক সুবিধায় সুতা আমদানির সুযোগ পেত, অর্থাৎ আমাদের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বিজিএমইএ, বিকেএমইএ, তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং এই সিদ্ধান্তের ক্ষেত্রে বা সরকার এই সিদ্ধান্ত যদি নেয় তাহলে তাদের সেক্টরে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন এবং সিদ্ধান্ত সরকার নিলে তারা কঠোর পদক্ষেপের কথাও বলছে তাদের সংবাদ সম্মেলনে। আসলে ওনারা কি বলতে চাচ্ছেন, ওনাদের কি অসুবিধা হবে? আচ্ছা, এক কথায় যদি আমি বলি, তাদের বক্তব্যের মূল টোনটা হচ্ছে সরকারের সিদ্ধান্তটা আত্মঘাতী এই সেন্সে, কারণ এই যে পোশাক যারা বানাবেন উনি তো আন্তর্জাতিক বাজারে আসলে কম্পিট করতে হবে, তাকে প্রতিযোগিতা করতে হবে। ফলে উনি যদি এখানে লোকাল মার্কেট থেকে কিনতে হলে তাকে তো এখন বাড়তি দামে কিনতে হবে, প্রায় 25-30 সেন্ট তার এখন বাড়তি দামে কিনা লাগতে পারে। তো এই 25-30 সেন্ট তো তার পোশাকের দামের সঙ্গে যুক্ত হবে। এই দাম আমাদের যে বিদেশি ক্রেতা ইউরোপ, আমেরিকা, অন্য দেশগুলোর, তারা দিতে চাইবেন কিনা? কারণ আপনি জানেন গত 5 মাস ধরে কিন্তু আমাদের তৈরি পোশাক রপ্তানিটা গ্রোথটা নেগেটিভ, কমতির দিকে আগের বছরের একই সময়ের তুলনায়। বিশ্বব্যাপী চাহিদাটাও কম, তার মানে এক ধরনের প্রাইস প্রেশারের মধ্যে তারা অলরেডি আছে। নতুন করে যদি এই খরচটা যোগ হয়, সেই খরচ তারা বলছেন যে বায়ার এটা দিতে চাইবে না দিতে চাইলে তাদের আরও লোকসান বাড়বে, তাদের আরও ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে, তারাও আশঙ্কা করছেন। তারা বলছেন যে একটা সেক্টরকে আপনি বাঁচাতে গিয়ে অন্য আরেকটা সেক্টরকে মেরে ফেলার মতো এই চিন্তা করা আসলে ঠিক না, এটা গভর্নমেন্টের বিবেচনা করা উচিত। এটা ঠিক, আপনি সরকারকে আসলে স্মার্টলি চিন্তা করা উচিত যে আপনার পোশাক খাত যদি কোনোভাবে আবার এই বাড়তি দাম যদি উঠাতে না পারে, তাহলে তো আলটিমেটলি আমার পোশাক খাতের হিউজ যে ইন্ডাস্ট্রি আছে সেগুলো আবার ক্ষতির মুখে পড়বে। এখানে 30-40 লাখের মতো যে এমপ্লয়মেন্ট আছে, শ্রমিক, তারা ক্ষতির মুখে পড়তে পারে। রিয়াদ ভাই, আপনি মাঝখানে আমি একটু আরেকটা প্রসঙ্গ আমার মাথায় এসেছে, আমি আপনাকে একটু বলি। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটি খুব ভালো যাচ্ছে না, অথবা মানে মধুর সম্পর্ক না, এখানে একটা তিক্ততা রয়েছে, একটা শীতল সম্পর্ক বলা যায়। হ্যাঁ, সেটাও বলা যেতে পারে। এই যে ভারত মানে সুতা আমদানিতে শুল্ক আরোপ করা, আপনি বলছেন যে অধিকাংশ সুতাই ভারত থেকে আসে, এটি কি ভারতের ব্যবসা বন্ধের জন্য সরকারের কোনো হচ্ছে কূটনৈতিক কৌশল কিনা, নাকি আসলে আমাদের বস্ত্র খাতকে সহযোগিতা করারই চেষ্টা, কোনটি? আচ্ছা, এইটা ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি খেয়াল করবেন, বাংলাদেশ ভারতের যেহেতু একটা শীতল সম্পর্ক যাচ্ছে, ফলে এমন সময়ে যেহেতু সরকারের এই সিদ্ধান্ত, এটা কিন্তু একটা বড় পলিসির সিদ্ধান্ত। তো ফলে এই আলোচনাটা আছে যে এইটা কি কোনো রাজনৈতিক কারণে হচ্ছে কিনা, কিন্তু আমার কাছে সেটা আসলে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ আমাদের যে টেক্সটাইল মিলগুলো, এমন যদি হতো যে না আমাদের সব কিছুই ঠিক ছিল, হুট করে সরকারের সিদ্ধান্তটা নিয়েছে, সেটা আমাদের টেক্সটাইলগুলো কিন্তু সত্যি আসলে এখন বিপদের মধ্যে আছে। তো হয়তো টাইমিংটা মানে এই সময়ে হয়েছে, কিন্তু টেক্সটাইল মিলগুলো আপনি লোকাল ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে না পারেন, তাহলে আপনার লোকাল ইম্পোর্ট ডিপেন্ডেন্ট আপনি কত বছর থাকবেন? এবং একটা সময় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট যদি হয়ে যান, এবং একটা নির্দিষ্ট পকেট থেকে, আমাদের কিন্তু যে বেশি ইন্ডিয়া থেকেই আসে, আমরা ডাইভার্সিফাইও করতে পারি না, সিঙ্গেল সোর্স। তো ফলে এইটা আমাদেরকে আসলে যে কোনোভাবে, প্রথমত সরকার এটা চিন্তা করেছে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে। আমাদের যে $23 বিলিয়ন এই যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, বিপুল বিনিয়োগ, কারণ এটার সঙ্গে অনেক কিছু, ব্যাংক, ইন্স্যুরেন্স, শ্রমিক, আর অনেক কিছু জড়িত। এরা যদি না বাঁচে, আলটিমেটলি ভবিষ্যতে পোশাক খাত হয়তো বাঁচবে না। ফলে সরকারকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। আমার মনে হয় না এটা আসলে রাজনৈতিক কারণে, কিন্তু আলোচনাটা বাইরে ঘুরছে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। আমরা এতক্ষণ ধরে রিয়াদ হোসেনের কাছ থেকে শুনছিলাম যে সরকার কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে চাচ্ছে। আসলে বস্ত্র খাত যেরকম দেশের জন্য গুরুত্বপূর্ণ, রিয়াদ হোসেন বলছিলেন যে এই খাতে $23 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। পাশাপাশি তৈরি পোশাক খাতও কিন্তু দেশের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। এটি যেমন দেশের প্রধান রপ্তানি খাত, এ খাতে বিপুল বিনিয়োগ রয়েছে, কর্মসংস্থান রয়েছে। আসলে আমরা দুটো খাতকেই বাঁচিয়ে রাখতে চাই, যেমন আমরা দুই পায়ে চলতে চাই, আমরা আসলে এক পায়ে চলার জন্য নয়। তো আমরা চাই যে সরকার খুব বিবেচনা
করে খুবই উপযুক্ত সিদ্ধান্ত নেবে, যাতে উভয় খাত তাদের স্বার্থ রক্ষা হয় এবং তাদের ব্যবসা যাতে অটুট থাকে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।